উপন্যাস চেকমেট পর্ব সংখ্যা ৪। লিখেছেন সারিকা হুসাইন। কণ্ঠে গল্প বাই রেড থেকে আমি রেড। সারা রাত সারফারাজের ঘুম হলো না। একই জায়গায় হাঁটু ভাঁজ করে বসে পুরোটা রাত কাবার করল সে। গায়ে জড়ানো রক্ত ভেজা শার্ট শুকিয়ে খড়খড়ে হয়ে রয়েছে। গা থেকে রক্তের আষ্টে গন্ধ বের হচ্ছে। একদিকে না খাওয়া, তার মধ্যে মাথার উপর বিশাল দুশ্চিন্তা। সব মিলিয়ে কেমন পেটে গুড়গুড় করে উঠল সারফারাজের। পেট গুলিয়ে বমি পাচ্ছে তার। একটু পানি খেতে পারলে ভালো হতো। দুর্বল শরীরের চারপাশে পানি খুঁজল। অবশেষে টেবিলের এক কোণে পানির সন্ধান মিলল। হাঁটুতে ভর দিয়ে পানির জগের কাছে যাবার জন্য উঠে দাঁড়াতে চাইল সারফারাজ, কিন্তু ব্যথায় কুঁকিয়ে বসে পড়ল। নিয়াজ মুর্শেদ আর কাবিরের আঘাত মিলে পা দুটো ফুলে টনটনে হয়ে আছে। সেগুলো যেন আজ শক্তিহীন আশার। এদিকে খারাপ লাগার মাত্রা ছাড়ালো। শেষ চেষ্টায় বেড ধরে খিঁচে উঠে দাঁড়ালো সারফারাজ। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে পানির জগের কাছে এলো। কাটা দগদগে ঠোঁটে পানিটা লাগা মাত্র লালচে ঠোঁট জোড়া আগুনের মতো জ্বলে উঠল। তবুও চোখ খিঁচে অল্প পানি পেটে চালান দিল সারফারাজ। এরপর চারপাশের লাল রঙা সিমেন্টের দেয়ালে নজর বুলালো। আজ থেকে তার জীবনের গতি উদ্দেশ্যহীন। কমিশনারের কথা বিন্দুমাত্র বিশ্বাস করেনি সারফারাজ। আজকাল নিজের স্বার্থের জন্য মানুষ নিখুঁত অভিনয় করতে পারে। একজন খুনিকে বাঁচিয়ে তার কি লাভ? নিজের বেঁচে থাকবার জন্য রূপকথাকে কমিশনারের হাতে তুলে দেয়নি সারফারাজ। রূপকথার জন্য কমিশনার আর তার স্ত্রী দুজনের চোখে মুখেই তীব্র আকুতি দেখেছে সারফারাজ। মানুষের চোখ কখনো মিথ্যে বলে না, কথাটা সারফারাজের বাবা তাকে বলেছিল। খুবই বিচক্ষণ আর বুদ্ধিমান ছিলেন কিনা। ছেলেকেও গড়ে তুলতে চেয়েছিলেন নিজের মতো, কিন্তু বিধিবাম। কমিশনারের টাকা পয়সা বিলাসবহুল জীবনযাপন কিচ্ছুটির অভাব নেই। সন্তানহারা এই দম্পতি নিজের সবটা দিয়েই যে রূপকথাকে আগলে রাখবে, সারফারাজ বেশ বুঝতে পেরেছে তা। এই জন্যই সে বিনা সংকোচে রাজি হয়েছে। কিন্তু কোথাও একটা সূক্ষ্ম ব্যথা গুমড়ে কাটছে। ব্যথাটা কিসের খুঁজে পায় না সারফারাজ। হয়তো একসাথে কিছুদিন ছিল, তাই মায়া বসে গেছে। এই মায়াটা আবার বড় অদ্ভুত জিনিস। কারো উপর একবার তা বসে গেলে দুনিয়া উলটপালট করে দিতে ইচ্ছে করে সেই মানুষটির সামান্য খুশির জন্য। তবুও মন বলে মানুষটি ভালো থাকুক। আচ্ছা, রূপকথা কি কখনো আমায় মনে রাখবে? আমাদের কি আর কখনো দেখা হবে? বড় হয়ে রূপকথা চিনতে পারবে আমায়, নাকি অচিরেই ভুলে যাবে সারফারাজ নামক খুনির কথা? সারফারাজের ভাবনা শুধু চিনল পুলিশের বুটের খটখট শব্দে। ধ্যান ছেড়ে দরজার পানে শকুনি নজর বুলালো সে। আজ তাকে কোর্টে চালান করা হবে। কমিশনার কথা রাখলে জীবন বেঁচে থাকার দ্বিতীয় সুযোগ পাবে সারফারাজ। আর সাজা হলে জীবনের সমাপ্তি এখানেই। বন্দির জীবন কখনো জীবন হয় নাকি? সে তো চিড়িয়াখানার জন্তুর নেই। তবে কি মায়ের সাথে আর দেখা হবে না? ভাগ্য বুঝি এতটাই নিষ্ঠুর তার প্রতি? নিয়াজ মুর্শিদের দুজন হাবিলদার প্রবেশ করলেন ভেতরে। কর্কশ কণ্ঠে সারফারাজকে উদ্দেশ্য করে নিয়াজ মুর্শিদ বলে উঠল, এমন বয়ান দেব তোর নামে, আজীবন জেলে পচে মরবি, তবু ছাড়া পাবি না, বাস্টার্ড একটা। কথাটি বলে নিষ্ঠুরের মতো সারফারাজের কাটা হাতে চেপে ধরে হ্যান্ডকাপ লাগালেন। এরপর আবারও বলে উঠলেন, ওই কমিশনার নিজে তোকে কোর্টে অবধি নিয়ে যাবে, নয়তো অর্ধেক রাস্তাতেই তোর খেল খতম করতাম আমি। নিয়াজ মুর্শিদের অগ্নিবর্ণ হিংস্র চেহারার পানে তাকিয়ে খিক করে হেসে উঠল সারফারাজ। এরপর টিপ্পনি কেটে বলল, এত রাগ কেন আমার উপর অফিসার? সোফান মরাতে পকেট খালি হয়েছে এজন্য? নিয়াজ মুর্শিদ ঘুষে উছিয়ে বলল, কালকের কথা ভুলে গেছিস বেশ্যার ছেলে? কোনো প্রতিক্রিয়া দেখালো না এমন গালিতে সারফারাজ। শুধু অগ্নিচোখে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমার 50 বছরের জেল হলেও তোকে দুনিয়া থেকে টপকে দেব আমি। এরপর আরো 50 বছর সাজা কাটবো। কত নৃশংস মৃত্যু তোর জন্য পরিকল্পনা করে রেখেছি আমি, তা তুই ভাবতেও পারবি না। এই যে হুমকি দামকি দিচ্ছিস, সময় মতো এগুলো তোর সেটা দিয়ে ভরে দেব, বুঝেছিস? সারফারাজের কথায় হাবিলদার দুজন মাথা নিচু করে ফেলল। কিন্তু সাপের মতো ফসফস করে নিয়াজ গর্জে উঠল, তোর মুখের ভাষাতেই প্রমাণ পাওয়া যাচ্ছে তোর জন্ম কোনো পতিতালয়ে। আর তোর কথা স্পষ্ট প্রমাণিত, তুই সেই পতিতালয়ের সর্দার। কথাটি বলে হাঁটা ধরল সারফারাজ। রাগে ক্রোধে নিয়াজ মুষের দাঁত দিয়ে ঠোঁট কামড়ে রক্ত বের করে ফেললেন। মনে হচ্ছে সুযোগ পেলে সে নিজেই সারফারাজকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। থানার সামনে দাঁড়িয়ে ছটফট করছে রূপকথা। সারফারাজ এখনো বের হচ্ছে না কেন, এটা ভেবেই তার কান্না পাচ্ছে মুহূর্তে মুহূর্তে।
কমিশনারের বাসায় যেতে না যেতেই তার ঘুম ভেঙে গিয়েছে। সারা রাত কেঁদে কুটে সে কমিশনার আর তার স্ত্রীকে বসিয়ে রেখেছে। তবুও মানুষ দুটি উজাড় করা ভালোবাসা দিয়ে আগলে ধরতে চেয়েছে রূপকথাকে। কিন্তু রূপকথা কোনোভাবেই তাদের গ্রহণ করতে রাজি নয়। সারফারাজের কাছে যাবে, এটাই তার শেষ কথা। কাঁদতে কাঁদতে ভোর রাতের দিকে ক্লান্ত হয়ে সুফিয়ানের কোলে ঘুমিয়ে গিয়েছে সে। ঘন্টা ২ না পার হতে আবারও উঠে সেই একই বায়না। শেষমেশ ধৈর্য কুলাতে না পেরে রূপকথাকে থানায় নিয়ে এসেছেন সুফিয়ান চৌধুরী। সাথে এসেছে মেয়েড আর রেখা। আধ ঘন্টা মতো সময় পেরোতেই সারফারাজের দেখা মিলল। দুই হাতে শক্ত হাতকড়া আর কোমরে সাঁটিয়ে বাঁধা দড়ি, যার উপর প্রান্ত ধরে রেখেছে হাবিলদার। সারফারাজকে দেখতে পেয়েই দৌড়ে গেল রূপকথা। সে হাবিলদারের থেকে দড়ি কেড়ে নেবার চেষ্টা করতে করতে বলল, ওকে বেঁধেছ কেন? ওর পেট ছিঁড়ে যাবে, দড়ি খুলে দাও। মেয়েটির ওসব কথাবার্তা নিয়াজ মুর্শিদের কাছে নাটক মনে হলো। বাচ্চাটি তার দুই চোখের বিষ। মনে হচ্ছে এখনই বুট দিয়ে পিষে মুখের সবগুলো দাঁত ফেলে দিতে। একদম খুনিটার নেওটা। রূপকথার পাগলামিতে সারফারাজ ধীর গলায় ডাকল, রূপকথা। শান্ত হয়ে সারফারাজের সামনে গেল রূপকথা। সারফারাজ তার মাথায় হাত বুলিয়ে স্বাভাবিক গলায় বলল, আমার ব্যথা লাগছে না রূপকথা, আমি নিজেই বাঁধতে বলেছি ওদের। রূপকথার কাছে বিশ্বাস হলো না এই কথা। সে কমিশনারের কাছে দৌড়ে গিয়ে বলল, আঙ্কেল, সারফারাজের কষ্ট হচ্ছে, ওর পেট থেকে দড়ি খুলে দাও, সারফারাজের পেট কেটে যাবে। কমিশনার হাবিলদারকে চোখের ইশারা দিতেই দড়ি খুলে দেওয়া হলো। কমিশনার হাত ঘড়ির দিকে নজর দিলেন। সময় সকাল ৮টার কাছাকাছি। এখনই কোর্টের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বেশি দেরি করলে সব ঘেঁটে যাবে। আর সময় অপচয় করতে চাইলেন না তিনি। এদিকে নিয়াজ মুর্শিদ আরেকবার অনুরোধ এর স্বরে সুফিয়ান চৌধুরীর উদ্দেশ্যে বললেন, স্যার, আমি নিয়ে যাই একে। তাচ্ছিল্য হেসে নিয়াজ মুর্শিদের পানে গভীর দৃষ্টি দিলেন সুফিয়ান। এরপর ফিসফিস করে বললেন, ছেলেটার ব্যাপারে আপনার আগ্রহ দেখে বেশ অবাক হচ্ছি আমি। এত আগ্রহ কেন নিয়াজ সাহেব? এবার থমথম খেল নিয়াজ। কিছু প্রত্যুত্তর করবার আগেই কমিশনার আদেশ দিলেন, পুলিশ ভ্যান রেডি করুন, আমাদের বেরোতে হবে। নিয়াজ চলে যেতেই সারফারাজ রূপকথার সামনে হাঁটু মুড়ে বসল। এরপর দুই কাঁধ ধরে আদুরে স্বরে বলল, আমি অনেক দূরে ঘুরতে যাচ্ছি রূপকথা। আমি না ফেরা পর্যন্ত এই লোকটার বাড়িতে তুমি থাকবে। ওনারা খুবই ভালো মানুষ। তোমাকে চকলেটস দেবে, ভালো খাবার দেবে, নতুন জামা দেবে, কার্টুনও দেখতে দিবে। এরপর স্কুলে ভর্তি করে দেবে তোমাকে। সেখানে আমার মতো অনেক বন্ধু পাবে। তুমি শুধু আমি না ফেরা পর্যন্ত লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, ঠিক আছে? নইলে কিন্তু আমি আর ফিরবো না। নিজের ছোট হাতের আঁচলে সারফারাজের রক্তাক্ত মুখ ধরে রূপকথা কান্নাযুক্ত কণ্ঠে বলল, আমি তোমার সাথে যাব সারফারাজ। এখানে ভালো লাগে না আমার। আমাকে ফেলে কোথায় ঘুরতে যাচ্ছ তুমি? আমি তো তোমাকে বিরক্ত করি না, তবে আমাকে কেন নিবে না তুমি? মেয়েটির অবুঝ প্রশ্নে সারফারাজের হৃদয় ছুরিঘাত হলো। কেমন তীক্ষ্ণ সেই ব্যথা। তবুও নিজেকে সামলে সারফারাজ বলল, আমি খুব শীঘ্রই ফিরে আসবো রূপকথা। না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। কথাটি বলেই সারফারাজকে ঝাপটে ধরে জুড়ে কেঁদে উঠল রূপকথা। এবার নিজেকে সামলাতে পারল না সারফারাজ। রূপকথার কোমর জড়িয়ে ধরে সেও কেঁদে উঠল। রূপকথার চোখের জলে সারফারাজের মাথার চুল ভিজে উঠল। মেয়েটি কেমন বাঁধনে বেঁধেছে তাকে। এই বাঁধন ছিঁড়তে এত কষ্ট হচ্ছে কেন? দমটাও বন্ধ হতে চাইছে কেন? রেখা ছুটে এসে রূপকথাকে সরিয়ে নিতে চাইল, কিন্তু সারফারাজের গলা ছাড়ল না রূপকথা। এদিকে সারফারাজের যাবার সময় হয়ে গেছে। সুফিয়ান কঠোর গলায় বললেন, যেতে হবে সারফারাজ। রূপকথার চোখের জল মুছিয়ে সারফারাজ বলল, ভালো থেকো রূপকথা, আমাদের আবার দেখা হবে, আসছি। কথাটি বলে উঠে দাঁড়ালো সারফারাজ। কিন্তু রূপকথা ছাড়ল না সারফারাজকে। সে ঝুলেই রইল সারফারাজের গলা ধরে। এক প্রকার বাধ্য হয়ে রেখা আর মেড মিলে সারফারাজের থেকে রূপকথাকে ছাড়ানোর জন্য জোরাজুরি করতে লাগলো। এহেন দৃশ্যে অসহনীয় ব্যথায় হৃদয় জর্জরিত হলো সারফারাজের। আহত পা দুটো কেমন আশার হলো। রেখা আর মেয়েদের শক্তির সাথে ছোট দেহের শক্তি কুলুলো না। টেনে হিঁচড়ে সারফারাজ থেকে আলাদা করল রূপকথাকে। বাছার তাগিদে সারফারাজের শার্ট খামচে ধরল মেয়েটি। শেষ রক্ষাও হলো না। ধীরে ধীরে দূরত্ব বাড়তে লাগলো। সারফারাজ এর শার্ট ছিঁড়ে বোতাম খুলে এলো রূপকথার হাতের মুঠোয়। রেখার কোলে হাত পা ছুড়াছুড়ি করে গলা ফাটিয়ে চিৎকার করছে রূপকথা। সে কি হৃদয় বিদারক নিষ্ঠুর দৃশ্য। এহেন দৃশ্যে সুফিয়ান গোপনে চোখ মুছলেন। কেঁদে ফেলল থানায় উপস্থিত মানুষজন। তবুও দায়িত্বের বোঝায় সারফারাজকে পুলিশ ভ্যানে তুলে ভারী দরজা আটকে দেয়া হলো। বিদায় জানানোর জন্য হাত নাড়ানোর সুযোগটুকু দেয়া হলো না সারফারাজকে।
ছোট অবুজ রূপকথা সারফারাজকে আর দেখতে না পেয়ে চিৎকার করে ডেকে উঠল, সারফারাজ! ফাঁকা রাস্তা মারিয়ে শু গতিতে চলছে পুলিশ ভ্যান। ভেতরে সারফারাজ, কমিশনার আর সদ্য নিয়োগপ্রাপ্ত একজন সাব ইন্সপেক্টর। গাড়ি চালাচ্ছেন একজন কনস্টেবল ড্রাইভার। গাড়ি চলছে আপন গতিতে। সারফারাজের এসব বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। তার কানে শুধু রূপকথার শেষ চিৎকার এসে বাড়ি খাচ্ছে বারবার। জীবন নিয়ে কেমন আফসোস হচ্ছে। সারফারাজ হঠাৎ খেয়াল করলো গাড়ির স্পিড বাড়ছে। চোখ তুলে উপর দিকে তাকাতেই সাব ইন্সপেক্টরের রিভলভার কেড়ে নিলেন সুফিয়ান। সেটা সারফারাজের হাতে গুঁজে দিয়ে নিজের বুকের বাম পাশে চেপে ধরে বললেন, আমাকে শুট কর। আকস্মিক এহেন কাণ্ডে হতভম্ব হলো সারফারাজ, কিন্তু নির্বিকার সাব ইন্সপেক্টর আর কমিশনার। সারফারাজ সুফিয়ান চৌধুরীর চোখের পানে তাকিয়ে শুধালো, পাগলামো কেন করছেন স্যার? কারণ তোকে ওয়াদা করেছি, আপনার লাইফ রিস্ক থেকে যাবে। স্মিত হেসে স্মিত হেসে সুফিয়ান বললেন, তবু আমি রাজি। তুই আমাকে কি দিয়েছিস তুই নিজেও জানিস না। তোর জন্য একটুকু করতে না পারলে আমি মরেও শান্তি পাবো না। দেরি করিস না, তাড়াতাড়ি শুট কর আমাকে, কুইক। সারফারাজ কম্পিত গলায় বলল, আপনি মারা যাবেন স্যার, তবু আমার স্ত্রী হ্যাপি থাকবে। তুই আর বাজে বকিস না। আমি পারবো না স্যার। কথাটি বলা মাত্র কমিশনার এক ঘুষি বসিয়ে দিলেন সারফারাজের গালে। এরপর ধমকে বলে উঠলেন, শুট মি কুইক। বলার সাথে সাথে শুট করার আওয়াজ এলো। নিমিষেই থেমে গেল গাড়ি। রক্তাক্ত বুক চেপে ধরে কমিশনার আওড়ালেন, যেভাবে সব বলেছি সেভাবে ওকে পোর্টে নিয়ে জাহাজে তুলে দাও। আবির, সময় হাতে খুব কম। কথাটি বলে জ্ঞান হারালেন কমিশনার। সারফারাজকে নিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে হ্যান্ডকাফ খুলে সাব ইন্সপেক্টর আবির মাহতাব দৌড়ে ড্রাইভারের কাছে এলেন। এরপর বললেন, স্যারকে হসপিটালে অ্যাডমিট করো কুইক। এরপর সারফারাজকে নিয়ে পিছে পিছে ফলো করা কালো রঙের গাড়িতে উঠে বসলো আবির। ড্রাইভারকে তাগাদা দিয়ে উত্তেজিত গলায় বলল, 9:30টার জাহাজ ধরতে হবে, স্পিড বাড়াও। এদিকে মুহূর্তেই খবর প্রচার হলো কমিশনারকে হত্যার চেষ্টা করে আসামি পালিয়েছে। মুমূর্ষু অবস্থায় হসপিটাল অভিমুখে নেওয়া হয়েছে কমিশনার সুফিয়ান চৌধুরীকে। প্রতিটি থানায় ইনফর্ম করা হলো সারফারাজের দুর্দশার বিষয়ে। উপর মহল থেকে অর্ডার এলো, দেখা মাত্রই ক্রস ফায়ার করা হোক। শহর জুড়ে সারফারাজের পালিয়ে যাবার খবর ফলাও হলো খুব দ্রুত। চিটাগাং বিভাগের প্রত্যেকটি থানায় সারফারাজের ছবি পাঠিয়ে কঠিন নজরদারি জারি করা হলো। আর্মি, পুলিশ, নেভি, বর্ডার গার্ড সবাইকে দেয়া হলো কঠিন হুঁশিয়ারি, কোনোভাবেই যেন সারফারাজ পালাতে না পারে। প্রশাসন আজ খুব ব্যস্ত। সামান্য একটা 17 বছরের কিশোরকে নিয়ে দেশ জুড়ে তুমুল মাতামাতি আর ভয়ানক আতঙ্ক। এদিকে খুবই মুমূর্ষু অবস্থায় হসপিটালে অ্যাডমিট করা হলো সুফিয়ান চৌধুরীকে। ক্লোজ রেঞ্জ থেকে শুট করার কারণে ভুলের তখনই বের হয়ে গেছে, কিন্তু রক্তপাত হয়েছে প্রচুর। সুফিয়ান চৌধুরীর লাইফ রিস্ক খুব প্রকট আকারে দেখা দিয়েছে। শ্বাস চলছে খুব ধীরে, শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছে ইতিমধ্যে। হসপিটাল জুড়ে ডক্টর, নার্স আর পুলিশের দৌড়াদৌড়িতে কান ভারী হয়ে উঠল। নিয়াজ মুর্শিদের কাছে বিষয়টা কেমন যেন সন্দেহের ঠেকল, কিন্তু সুফিয়ান চৌধুরীর দীর্ঘ বছরের সততার কঠোরতা তাকে দমিয়ে রাখলো। স্পেশালভাবে পুলিশ কারে রেখাকে হসপিটালে আনা হলো। সামান্য একটু সুখ ধরা দিতে আবার যেন কষ্ট এসে ভর করলো তার জীবনে। কিন্তু রেখা কাঁদল না আজ। সুখে কেমন পাথরের মতো রূপকথাকে জড়িয়ে ধরে বসে রইল ওয়েটিং চেয়ারের এক কোণে। মুহূর্তেই কয়েক ব্যাগ রক্ত জোগাড় করা হলো। সেগুলো ক্রস ম্যাচ করে আবারও নার্স ছুটল ইমার্জেন্সি ওটিতে। নার্স ঢোকা মাত্র বৃহৎ ওটি রুমের দরজা বন্ধ হয়ে গেল। জ্বলে উঠল লাইট। চলতে লাগলো একদিকে রক্ত বিনিময়, অপরদিকে অপারেশন। চৌকস বুদ্ধিদীপ্ত সাব ইন্সপেক্টর জাহাজ ছাড়ার 2 মিনিট আগে সমস্ত বাধা ডিঙ্গিয়ে সারফারাজকে তুলে দিল বিশাল মালবাহী কার্গো শিপে। জাহাজের গন্তব্য ক্যালিফোর্নিয়া। সময় লাগবে 1 মাস বা তার বেশি। সারফারাজ এই জাহাজে একজন খালাসির পরিচয় থাকবে। ক্যালিফোর্নিয়া যাওয়া মাত্র সুফিয়ান চৌধুরীর বন্ধু তাকে রিসিভ করবে, এমনটাই জানে আবির। সারফারাজের হাতে কিছু শুকনো খাবারের প্যাকেট দিয়ে দ্রুত নেমে গেল আবির। আবির চলে যেতে বিকট হুইসেল বাজিয়ে সমুদ্র চিরে ধীরে ধীরে চলতে লাগলো জাহাজ। এতক্ষণ সময় ধরেও সারফারাজ কেমন কঠিন হৃদয়ের মানুষের মতো নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়েছিল। আকাশের চোখ চূড়াতে ছিল অদম্য সাহস। ভয় যেন তার ধারে কাছেও ঘেঁষতে পারছে না। কিন্তু জাহাজ চলতে সমস্ত সাহস কোথায় যেন হারিয়ে গেল। চোখ জোড়াও কেমন অসহায় হলো। নিজের মা বাবা হারিয়েও যেই ছেলে শক্ত মনে দিন পার করেছে, সেই ছেলে হঠাৎই অজানা ব্যথা আর একাকী ভয়ে হু হু করে কেঁদে উঠল।
নিজের বয়স ভুলে ২ বছরের ছোট বাচ্চা নিয়ে কেঁদে উঠল সারফারাজ। নিজের অবস্থান থেকে রূপকথার অবস্থা অনুধাবন করল সে। মেয়েটির মায়াবী কান্নারত মুখশ্রী মনে পড়তেই বুক ভেঙে আবারও কান্না এলো। রূপকথাকে আগলে রাখার মানুষ আছে, কিন্তু তাকে কে আগলে রাখবে? এই ভয়াবহ বিশাল দরিয়া কিভাবে পাড়ি দিবে সে? জাহাজের মাঝতলে দাঁড়িয়ে বিশাল খোলা আকাশের নিষ্ঠুর সমুদ্র নজর বুলালো সারফারাজ। এরপর গলায় সমস্ত শক্তি খাটিয়ে চিৎকার করে বলল, মা! চোখের পলকে কেটে গিয়েছে ১টি মাস। সুফিয়ান চৌধুরী এখন সুস্থ, কিন্তু পুরোপুরি নয়। এখনো উঁচু গলায় কথা বলতে পারেন না তিনি। বুকের আর পিঠের ক্ষত অনেকটা শুকিয়ে গিয়েছে। রূপকথাও কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। সারফারাজের শার্টের বোতামের দিকে তাকিয়ে থেকেই দিনের বেশিরভাগ সময় কেটে যায় তার। রেখা চিন্তা ভাবনা করছে আর কয়েকদিন গেলেই রূপকথাকে স্কুলে ভর্তি করাবে সে। বাচ্চাদের সাথে বন্ধুত্ব হলে আর মনমরা হয়ে থাকবে না। রূপকথার এক্সট্রা দেখাশোনা করার জন্য আরেকজন নেনি রাখা হয়েছে। মেয়েটি সারাক্ষণ রূপকথার সাথে কথা বলে, খেলে। প্রথমে রূপকথা কারোর সঙ্গে পছন্দ করত না, কিন্তু ধীরে ধীরে নিজুম নামের নেনির সাথে তার সম্পর্ক গড়ে উঠেছে। রেখা যেই কাজ করতে না পারে নিজুম তা খুব সহজেই রূপকথাকে বলে মানাতে পারে। মন থেকে মরে যাওয়া রূপকথাকে ভুলিয়ে ভালিয়ে বাইরে নিয়ে বিশেষ করে সময় কাটায়। রূপকথা প্রথমে বাইরে থাকতেই চাইতো না। নিজুমের প্রচেষ্টায় এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। রেখা বেশ কয়েকজন চাইল্ড নিউরোলজিস্টের শরণাপন্ন হয়েছে। প্রত্যেকের একই কথা, বেবি মনে হয় আঘাত পেয়েছে, স্বাভাবিক হতে সময় লাগবে। রেখা প্রহর গুনে, রূপকথা স্বাভাবিক হয়ে তাকে মা বলে ডাকবে। কিন্তু রূপকথা তার পরিবর্তে রেখার সাথে কথা বলা বন্ধই করে দিয়েছে। তার মতে এই মহিলা জোর করে সারফারাজের থেকে তাকে আলাদা করে দিয়েছে। আর তার সেভিয়র সারফারাজ কোথাও হারিয়ে গেছে। রূপকথা জানে কেউ বেড়াতে গিয়ে এতদিন থাকে না। নিশ্চিত সারফারাজ হারিয়ে গেছে। আর কখনো সারফারাজ ফিরে আসবে না। তাকে রূপকথা বলে ডাকবেও না। গার্ডেনে নিজুমের সাথে হেঁটে হেঁটে বিভিন্ন ফুল দেখছিল রূপকথা। হঠাৎ সারফারাজের কথা মনে পড়তেই ভেউ ভেউ করে কেঁদে উঠল মেয়েটি। ছোট ছোট ২ হাত মেলে ডেকে উঠল, তুমি কি আর ফিরবে না সারফারাজ? আমার কষ্ট হচ্ছে। এদের কাউকে আমার ভালো লাগে না। তুমি অনেক পচা সারফারাজ। না ফিরলে আর কথা বলবো না তোমার সাথে। মেয়েটির কান্নারত মুখের পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল নিজুম। এরপর কুলে তুলে চোখ মুছিয়ে বলল, কেঁদো না রূপকথা, সারফারাজ ফিরবে। ভাঙ্গা সিক্ত গলায় রূপকথা অবুঝেন্যই শুধায়, কবে ফিরবে? উত্তর জানে না নিঝুম, শুধু কম্পিত গলায় বলে, ফিরবে রূপকথা। এদিকে মেয়ের কান্না পুরোটাই আড়াল থেকে দেখলেন সুফিয়ান। সহ্য করতে না পেরে রাত দিনের হিসেব না কষেই বন্ধু আলেকজান্ডারকে কল করলেন। ভদ্রলোক ভেগুরে ঘুমাচ্ছিলেন, কারণ এখন গভীর রাত। ঘুম জড়ানো চোখে ফোন হাতড়ে সামনে এনে স্ক্রিনে সুফিয়ানের নম্বর দেখে হাই তুলে ফোন কেটে দিয়ে পুনরায় ব্যাক করলেন। আলেকজান্ডারকে পেয়ে সুফিয়ান জিজ্ঞেস করল, বন্দরে খোঁজ নিয়েছিলে? আলেকজান্ডার ভাঙ্গা কণ্ঠে বলল, আজ পোর্টে নোঙর ফেলবে জাহাজ। খবর নিয়েছি। তুমি চিন্তা করো না, আমি ওকে আমার কাছে নিয়ে আসব। নিশ্চিন্তে আরো কিছু কথা বলে ফোন কেটে দিলেন সুফিয়ান। এরপর চোখ বুজে বিড়বিড় করে বললেন, তোর মতো করে রূপকথাকে আমরা কি ভালোবাসতে পারছি না সারফারাজ? হাজার হাজার কন্টেইনার দিয়ে ভরা ক্যালিফোর্নিয়ার লং বিচ পোর্ট। পৃথিবীর সমস্ত কন্টেইনার ভর্তি মালামাল যেন এই বন্দরে এনেই খালাস করা হয়েছে। সারফারাজের জাহাজ যখন এই পোর্টে নোঙর ফেলল তখন প্রায় সন্ধ্যা। জাহাজের ক্যাপ্টেন উইলিয়াম লুকা হ্যান্ড মাইকে ঘোষণা দিলেন সাবধানে মাল বের করার জন্য, কারণ জাহাজ ভর্তি রাসায়নিক পদার্থ। একটু গড়বড় হলে বিশাল অগ্নিকাণ্ড ঘটবে। ক্যাপ্টেনের ঘোষণা পাওয়া মাত্রই হৈ হৈ করে সমস্ত খালাসি দৌড়ে এলো। খালাসিদের সাথে সারফারাজ নিজেও নেমে এলো। এরপর বৃহৎ পোর্টের চারপাশে নজর বোলালো। ক্যাপ্টেন লুক বন্দরে নিজের নিত্য কাজগুলো কমপ্লিট করে খুঁজে খুঁজে সারফারাজকে বের করলেন। এরপর একটা মালবাহী লরিতে তুলে দিয়ে ইংরেজি ভাষায় সেই ড্রাইভারকে একটা রাস্তার ঠিকানা দিলেন। লরিতে ওঠার আগ মুহূর্তে কিছু ক্যালিফোর্নিয়ার ডলার সারফারাজের হাতে গুঁজে দিয়ে বলে উঠলেন, ড্রাইভার যেখানে তোমাকে নামিয়ে দেবে ওখানে একটা হাইওয়ে রুট থাকবে, যেখানে একটা মাইলস্টোনে লেখা থাকবে লস অ্যাঞ্জেলস 63 কিমি। ওখানেই দাঁড়িয়ে থাকবে তুমি। আলেকজান্ডার স্যার তোমাকে ওখান থেকে রিসিভ করবে। উনি অলরেডি বেরিয়ে গেছেন বাসা থেকে। এই ট্রাক ওই রুট ধরে লস অ্যাঞ্জেলসে যাবে। সম্মতি জানিয়ে লাফিয়ে ট্রাকে উঠল সারফারাজ। ট্রাক চালু হবার আগে ক্যাপ্টেন ডেকে শুধালো,
ইংরেজি জানো? তাচ্ছিল্য হেসে সারফরাজ বলল, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম আমি। মন্দ ভাগ্য তাই এখানে। আর কিছু জিজ্ঞেস করল না ক্যাপ্টেন। ট্রাকের ড্রাইভারকে বারবার সতর্ক হুঁশিয়ারি দিয়ে যাত্রা করার তাগাদা দিলেন। ড্রাইভার আর কথা না বাড়িয়ে সারফরাজকে নিয়ে ছুটে চলল গন্তব্যে। আলেকজান্ডার প্রায় 25 মিনিট ধরে দাঁড়িয়ে আছে নির্দিষ্ট স্থানে। ক্যাপ্টেন তাকে ফোন করে সব জানিয়েছে। সুফিয়ান নিজেও ছেলেটির বর্ণনা দিয়েছে তাকে। সারফারাজকে চিনতে মোটেও ভুল হবে না তার। তাই বেকার সময় কাটানোর জন্য গাড়ি থেকে নেমে একটা সিগারেট ধরালেন ভদ্রলোক। এমন সময় একটা শ্বেতবর্ণের ছেলে এসে তার সামনে দাঁড়ালো। ছেলেটির চোখ মুখে কেমন ক্রূরতা। পুরো মুখশ্রী জুড়ে অদ্ভুত ভয়ানক সব ট্যাটু আঁকা, আর গলার কাছে ইংরেজি রোমান সংখ্যায় লেখা 14। আলেকজান্ডার বুঝলেন ছেলেটি কোনো গ্যাংয়ের সদস্য। আজকাল ক্যালিফোর্নিয়া শহরে টাকা পয়সা আর ড্রাগস সেবনের জন্য ছেলে যুবক সকলেই বিভিন্ন গ্যাংয়ের সাথে যুক্ত হচ্ছে। নিজের ফ্যামিলি ফেলে গ্যাংয়ের লিডারকে নিজের ডেড হিসেবে মেনে নিচ্ছে এই মানুষগুলো। ছেলেগুলো বিভিন্নভাবে মানুষকে হ্যারেস করে, জোর করে চিন্তাই করে হাতিয়ে নিচ্ছে টাকা পয়সা, স্বর্ণালংকার, এমনকি লুট করে নিচ্ছে কার্গো ট্রাকগুলো। এতেও ক্ষান্ত নয় তারা। মন মতো কিছু না হলেই মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে দ্বিধা করে না এরা। ছেলেটির পানে একবার নজর বুলিয়ে নিলেন আলেকজান্ডার। রীতিমতো হেলে দুলে পড়ে যাচ্ছে সে। দেখেই বোঝা যাচ্ছে ড্রাগ এডিক্টেড। অবস্থা বেগতিক দেখে গাড়িতে উঠে পড়তে উদ্যত হলেন আলেকজান্ডার। কিন্তু তার আগে ছেলেটি ভারী গলায় বলে উঠল, গিভ এভরিথিং ইউ হ্যাভ। ছেলেটির ভয়ানক কণ্ঠে পা জোড়া থেমে গেল আলেকজান্ডারের। ছেলেটি ইতিমধ্যে তার পিছে এসে দাঁড়িয়েছে, হাতে একটা রিভলভার। আলেকজান্ডার কোনো বাক্য ব্যয় না করে নিজের ওয়ালেট আর ফোন ছেলেটির সামনে সুপর্দ করল এবং বলে উঠল, গো অ্যাওয়ে। ছেলেটি বাঁকা হাসলো, এরপর আরেকটু এগিয়ে এসে বলল, টেল মি ইউর ব্যাংক অ্যাকাউন্ট। এবার যেন ধরাশায়ী হলেন আলেকজান্ডার। খুব বাজেভাবে ফেঁসে গিয়েছেন তিনি, এটা বুঝতে পেরে হাত ঘড়িতে নজর বুলালেন। সারফারাজের দেখা নেই এখনো। আলেকজান্ডারের ডিলামি সহ্য হলো না যুবকের। সে তার গান আলেকজান্ডারের কপালে তাক করে ধমকে উঠল, টেল মি সোন। আলেকজান্ডার কথা বলার আগেই সেখানে ট্রাক থামলো। ড্রাইভার কোনো মতে সারফারাজকে নামিয়ে তড়িঘড়ি করে বিদেয় হলো। এই দেশের কালচার ও সিস্টেম বা কোনোটাই সারফারাজ বুঝে না। সে কাঁধের ব্যাগ ফেলে দৌড়ে সামনে গিয়ে দাঁড়াতেই ছেলেটি এবার সারফারাজের দিকে গান তাক করলো। মুহূর্তে ভীত সারফারাজ হাত উপরে তুলে বলে উঠল, হু আর ইউ। আলেকজান্ডার সংক্ষেপে সারফারাজকে সব বুঝাতেই সারফারাজ বাঁকা হাসলো। খুনের আতুর ঘরে জীবনের 60টি বছর কাটিয়েছে সে। শুভ্রানগং কোনো প্রকার ট্রেনিংই বাদ রাখেনি তাকে সেরা খুনি হিসেবে গড়ে তুলতে। তাই নিজের কৌশল খাটিয়ে মুহূর্তে ছেলেটির হাত থেকে কেড়ে নিল বন্দুক। কিছু বুঝে উঠবার আগেই আরো কয়েকজন ছেলে জ্বরের বেগে দৌড়ে এলো সেখানে। সারফারাজ বুঝল সবাই আগে থেকেই উৎপেতে ছিল। ছেলেগুলো দৌড়ে এসে কেউ চাকু, কেউ কুংফু চেন, কেউ বা পিস্তল তাক করে সারফারাজের উদ্দেশ্যে বলে উঠল, ইউ মেড এ বিগ মিস্টেক, দিস ইজ আওয়ার এরিয়া। সেখান থেকে একজন 28 কি 19 বছরের যুবক এগিয়ে এসে কোনো বাছবিচার না করেই আলেকজান্ডারকে এক ঘুষি বসিয়ে দিল। বাবার বয়সী মানুষের সাথে এমন আচরণ সহ্য হলো না সারফারাজের। কোনো ভয় ভীতি তাকে স্পর্শ করল না আর। নিজের পশু সত্তা যেন জেগে উঠল। সারফারাজ মনে মনে ভাগ্যের উপর হাসল। জীবন আমাকে দুর্দর্শ খুনি বানিয়ে ছাড়বে দেখছি। নিজের ক্রোধ সামলাতে না পেরে সারফারাজ সেই যুবকের মুখ বরাবর এক ঘুষি বসিয়ে বলে উঠল, আই ফাক ইউর এরিয়া। সারফারাজের ঘুষিতে ছিটকে পড়ল যুবক। যুবক ছিটকে পড়তে উপস্থিত সকলেই ডেকে উঠল, জ্যাক। জ্যাক হুড়মুড়িয়ে উঠে ঠোঁটের কোণে রক্ত মুছে অর্ডার দিল, কিল দ্যাট বাস্টার্ড। মুহূর্তে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলো যেন। সারফারাজের হাতের বন্দুক কারো চোখে ভীতি তৈরি করল না। যারা গ্যাং লিডারের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে গ্যাংয়ে যুক্ত হয়, তাদের আবার কিসের মৃত্যু বই। নিরুপায় আলেকজান্ডার প্রাণের সংখ্যায় গাড়িতে উঠে সারফারাজকে ফেলেই চলে গেলেন। সারফারাজ আলেকজান্ডারের যাবার পানে তাকিয়ে অসহায়ের নেই বলে উঠল, ভাগ্য আমাকে নিয়ে ভালোই হাডুডু খেলছে দেখছি। ছেলেগুলো সারফারাজকে ঘিরে ধরে দাঁত মুখ খেঁচিয়ে বিশ্রী অসভ্য গালাগাল করতে লাগলো। সেগুলো শুনে সারফারাজের পায়ের রক্ত ছলকে মাথায় উঠল। নিজের ক্রোধ সংবরণ করে দাঁতে দাঁত পিষে বলল, হু ইজ ইউর লিডার। জ্যাক এগিয়ে এসে বুক টান করে দাঁড়িয়ে বলল, নট লিডার, কল মি ড্যাড। সারফারাজ তার ভয়ানক চোখজোড়া দিয়ে ছেলেটিকে একবার দেখল। উচ্চতায় তার সমান সমান। এরপর ছেলেটির চোখে চোখ রেখে পায়ে গুলি বসিয়ে দিল। গুলি খেয়ে মুহূর্তেই
মাটিতে বসে পড়ল জ্যাক। এরপর ছু মেরে পাশে অবস্থিত ছেলের থেকে কুংফু চেইন কেড়ে নিয়ে কেউ কিছু বুঝে উঠবার আগেই জ্যাকবের গলা পেঁচিয়ে ঘাড়ে উঠলে বসল সারফারাজ। এরপর শক্ত করে দুই প্রান্ত থেকে সেই চেন টেনে ধরে শুধালো, হু ইজ ইউর ড্যাড? ছেলেগুলো ভেবাচেকা খেয়ে জ্যাকবের বিকৃত মুখের পানে তাকিয়ে রইল। দলনেতাহীন তাদের মূল্য নেই। জ্যাক মারা গেলে অন্য গ্যাংয়ের ছেলে এসে এখন পিষে ফেলবে তাদের। এদিকে সারফারাজের নিষ্ঠুর হাতের পিস্তনে জ্যাকবের জিভ বেরিয়ে এলো। সারফারাজ আবারও ধমকে উঠল, হু ইজ ইউর ড্যাড? ছেলেগুলো কম্পিত হাতে নিজেদের হাতিয়ার তাক করে বলে উঠল, লিভ হিম, আদারওয়াইজ উই উইল কিল ইউ। ইতিমধ্যে সারফারাজ বুঝে গিয়েছে দলনেতা এদের প্রাণভোমরা, আর এখানে বেঁচে থাকতে হলে আধিপত্য বিস্তার করে মানুষের মনে ত্রাস সৃষ্টি করতে টিকতে হবে। নিজের বুদ্ধি আর টিকে থাকার সংগ্রাম চিন্তা করে বাজবিচারহীন জ্যাকবের মাথায় গুলি করে ধমকে উঠল, হু ইজ ইউর ড্যাড? জ্যাকবের লুটিয়ে পড়া দেহের পানে তাকিয়ে হাঁটু মুড়ে বসে গেল ছেলেটি। এরপর সারফারাজ আবারও হুঙ্কার ছাড়তেই মাথা নিচু করে বলে উঠল, ইউ আর আওয়ার ড্যাড। চলবে। গল্পটি যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর পরবর্তী পার্ট দেখতে আমাদের চ্যানেল গল্প বাই রেড সাবস্ক্রাইব করে রাখুন।